আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব গুণগত রসায়নের পঞ্চম লেকচার। তো পঞ্চম লেকচারে আমরা আজকে শিখব হচ্ছে পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আউফবাউ নীতি এবং চুম্বকের ধর্ম সম্পর্কে পড়ব। তো এই যে চারটা জিনিস আমরা পড়ব, এই চারটা জিনিস আমাদের কখনো কখনো অনেক ভোগান্তিতে ফেলে দেয়। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমরা, আমি লাইভটা শেয়ার করে দেই, তোমরাও লাইভটা শেয়ার করে দিও। তো ক্লাস আমাদের আসলে বেশিক্ষণ না, মোটামুটি ভাবে ধরেন 1 ঘন্টার মতো। তো যে যেখান থেকে দেখছো না কেন ক্লাসটা দেখো, আশা করি তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আচ্ছা, তো ঠিক আছে, আশা করি সবকিছু ওকে এবং ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। তো এই নীতি দিয়ে আমি শুরু করছি। তো আল্লাহর রহমতে ভালো কিছু আশা করি তোমাদেরকে দিতে পারবো। তো দেখো, তা আমরা প্রথমত যে জিনিসটা শুরু করবো সেটা হচ্ছে কি বলতো, পাউলির বর্জন নীতি। ঠিক আছে, বর্জন নীতি একদম সিম্পল একটা জায়গা থেকে আমরা আসবো। ঠিক আছে, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিন আমাকে বলো যে এটা আসলে রেকর্ডেড ক্লাস লাইভ দিয়েছি কিনা। না, এটা লাইভ ক্লাসই চলবে। ঠিক আছে, তো অনেকেই এই কনফিউশন গুলোতে থাকো। দেখো, আমরা আজকে যেটা পড়াই সেটা একটু মনোযোগ সহকারে দেখবা, যাতে করে তোমাদের এই নীতিগুলোতে কোনো সমস্যা না থাকে। নীতিগুলো থেকে কখনো কখনো বিভিন্ন ধরনের গ এবং ঘ নম্বর প্রশ্ন ব্যাখ্যা করতে বলে। তো পাওয়ারের বর্জন নীতির ক্ষেত্রে যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা পাওয়ারের বর্জন নীতি মূলত হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা জানলে ভালো মতো করতে পারবো। ঠিক আছে, তো দেখেন, আমি যদি পাউলির বর্জন নীতিটা দেখাই আপনাকে, প্রথমত আপনি কিছু জিনিস খেয়াল করেন। হ্যাঁ, প্রথমত আপনি কিছু জিনিস খেয়াল করবেন। ধরেন এই যে আমরা শিখছিলাম এগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের কি শেখা। এবং মনে করেন এই একটা কক্ষপথ, ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি বলেন তো? কক্ষপথ। কি বলি? কক্ষপথ বা শক্তি স্তর, অথবা আমরা বলি হচ্ছে অরবিট। তাহলে এই যে কথাগুলো আমরা বলি, তাহলে আমরা কি কি বলি এগুলোকে বলেন তো? আমরা বলি হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর অথবা কি অরবিট। হ্যাঁ, তো এই যে অরবিট গুলো আছে, আমরা প্রত্যেকটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট মান জানি। এটার নাম আমরা বলি হচ্ছে কে, এটাকে জানি আমরা এল, এটাকে আমরা জানি হচ্ছে এম, আর লাস্টটাকে জানি কি এন। তো কে এর জন্য এন এর মান হলো 1, অর্থাৎ কে এর জন্য এন এর মান হলো কত বলেন তো? 1। এল এর জন্য এন এর মান হলো 2, এম এর জন্য এন এর মান হলো আমাদের 3। আচ্ছা, তারপরে কে এল এম এল এন এর জন্য আমরা ছোট এন এর মান জানি হলো 4। এই জিনিস সম্পর্কে আমাদের ধারণা থাকলে আমরা পাওয়ারের বর্জন নীতিটা জানতে পারবো। হ্যাঁ, তো আমরা এখন পাওয়ারের বর্জন নীতির ভিতরে প্রবেশ করবো আস্তে ধীরে। তো দেখেন, আমরা কক্ষপথ বা শক্তি স্তর বা কি অরবিট, এখন এই পাওয়ারের বর্জন নীতিতে বলছে যে কোন কক্ষপথে বা কোন কক্ষকে মোট কতটি ইলেকট্রন থাকে এবং এগুলো কিভাবে পূরণ হবে, সেগুলো আমরা এখানে দুইটা নীতির সাহায্যে জানতে পারবো। একটা হচ্ছে পাওয়ারের বর্জন নীতি, আর একটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। ঠিক আছে, তো এইখানে দেখেন, আমরা প্রথমত যদি দেখি যে এন এর মান যখন 1, এন এর মান যখন কি বলেন তো 1, তখন আমরা জানি যে এল এর মান হবে 0। ঠিক আছে, এবং তখন আমাদের এস এর মান কত হবে, বা এস এ মোট কতটি ইলেকট্রন তখন কি থাকবে। তো এল যখন 0, তখন আমাদের সেটা অবশ্যই 0 মানেই হলো এস অরবিটাল। এটা আমরা জানি।
তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে, তাই না? তখন আমরা ম্যাগনেটিক বা এম এর মানও আমরা জানি হলো 0, এবং এখানে আমরা একটা স্পিন কোয়ান্টাম নাম্বার পাই। তো এটা আমি যদি সহজে সিরিয়ালি দেখাই, এন এর মান যখন 1, তখন আমরা জানি যে এল এর মান হবে 0। কেন 0 হবে? কারণ এন এর মান যা হবে তার চেয়ে এক কি হবে, এল এর মান কম হবে। তাহলে এন এর মান 1 হলে এটা যদি আরো 1 কম হয় তার মানে কি 0। তো এই 0 মানে হচ্ছে আমরা সেটাকে বলি হচ্ছে এস অরবিটাল। কিছুক্ষণ আগে এটাকে আমরা বলতেছিলাম অরবিট, এটা এখন কিন্তু কি অরবিটাল। আর এইখানে আমরা এম এর মান জানি, যা বা কোয়ান্টাম, যেটা আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেটাও হবে কত বলেন তো, 0। এবং এখানে স্পিনের কাহিনী আছে। তো পরবর্তীতে যদি দেখেন, আপনি একটু খেয়াল করেন, এন এর মান যখন 2, তখন আমরা জানি এল এর মান হবে কত, এল এর মান তখন হবে আমাদের 0 আর হচ্ছে কি 1। তো এই এল এর মান যখন 0, তখন এটাকে আমরা বলবো হচ্ছে এস, যখন হচ্ছে 1 তখন তাকে আমরা বলি হচ্ছে পি অরবিটাল। এবং এখানে ম্যাগনেটিক যে নাম্বারটা হবে তখন হবে 3টা নাম্বার। কি কি হবে বলুন তো? 0, আচ্ছা, একটা হচ্ছে -1 হবে 0, আর হবে আমাদের কি +1, তাই না? এরপরে যখন আমরা এন এর মান লিখবো হচ্ছে 3, তখন আমাদের এল এর মান হচ্ছে কত, 0, 1 এবং হলো 2। তাহলে 0 মানে আমরা জানি হচ্ছে এখানে কত, এস অরবিটাল, 1 মানে আমরা জানি হচ্ছে পি অরবিটাল, আর 2 মানে হচ্ছে আমরা জানি ডি অরবিটাল। আর এম এর জায়গায় তখন আমরা বলি যে 0 থেকে এই সর্বোচ্চ নামটা একটা প্লাস এবার মাইনাস, তাহলে এটা কত হবে 0, এটা হলো -1, এটা হলো আমাদের -2। এরপরে আমাদের আসবে হচ্ছে +1, আর লাস্টেরটা আসবে কি +2। তো এই যে আমি এই তিনটা নিয়ে কথা বলি। আচ্ছা, আরো একটা যেহেতু আছে ওটাও লিখে দিই। এল এর মান যখন আমাদের 4, তখন আমাদের এল এর মান হচ্ছে 0, 1, 2 এবং হচ্ছে কত 3। অর্থাৎ এর থেকে 1 কম হবে, এটা 4 হলে এটা 3 থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে? তো এম এর মানটা তখন কম হবে, এম এর মানটা হবে তখন হচ্ছে আমাদের -3, -2, -1, 0, +1, +2 আর কি +3। তো এই যে এত কিছু আমি লিখলাম, এত কিছু দ্বারা আমি আসলে পাউলির বর্জন নীতির কি শিখতেছি? এত কিছু দ্বারা আমি পাউলির বর্জন নীতির যে জায়গাটা শিখবো সেটি হচ্ছে, দেখেন, আমাদের মোট কিভাবে কি আসে। তো আমরা প্রথমত 3টা কথা মনে রাখবো। একটা হচ্ছে মনে রাখবো হলো কক্ষ, ঠিক আছে? কি মনে রাখবো? কক্ষ। আর একটা মনে রাখবো হচ্ছে আমরা কক্ষ। আর এখানে আমরা মাথায় রাখবো ম্যাক্স ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ কি সংখ্যা, ইলেকট্রন। তাহলে এটা আমাদের আর আপাতত দরকার নেই। এই 3টা কথা দিয়েই আমরা এটা শিখে নিতে পারবো, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এখান থেকে আমি আপনাকে কিছু সূত্র বলবো, এগুলো আপনি মাথায় নিয়ে নিলে আপনার কাজ হয়ে যাবে। এগুলো আমি পরে আসতেছি, হ্যাঁ? তো দেখেন, এখানে যখন আমাদের কক্ষটা হচ্ছে এন বা কে কক্ষ, বললাম হচ্ছে কি বলতো, কে শক্তি স্তর। তো কে শক্তি স্তরের জন্য আমরা কি জানি? কে শক্তি স্তরের জন্য আমরা জানি যে এন এর মান হলো 1। কে শক্তি স্তরের জন্য আমরা জানি যে এন এর মানটা হচ্ছে তখন কি 1। তখন এই কক্ষকে মোট কতটি বা কি কি থাকবে? এই কক্ষকে আমাদের কি সর্বোচ্চ কয়টা কি থাকবে? তো এন এর মান যখন 1, তাহলে তখন কক্ষগুলো কি কি হবে? তখন এন এর মান 1 হলে এল এর মান হবে কত বলতো, 0। আর 0 মানেই হচ্ছে আমাদের এস অরবিটাল। তাহলে কক্ষটা হচ্ছে আমাদের তখন কি এস, মানে এস রুম। এরপরে যদি আমরা দেখি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এখানে কত হবে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, বা এই যে জায়গাটা আছে আমাদের, সেই জায়গাতে মোট ইলেকট্রন সেটা কত, বা মোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে এটা। তাহলে এখানে আমরা সূত্রটা মাথায় রাখবো। তো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা আর সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে, এই দুইটা আমাকে জানতে হবে। ধরেন আমি এখানে এটা লিখলাম হচ্ছে এন স্কোয়ার, আর একটা আমি লিখবো হচ্ছে 2n স্কোয়ার, ঠিক আছে? এন স্কোয়ারের জায়গাতে আমরা এন এর মান কত বসাবো? দেখেন, এন এর মান হচ্ছে 1 নম্বরের জন্য, তাহলে এন এর মান এখানে বসবে হচ্ছে কত, 1। তাহলে 1 এর উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে কত আসবে বলেন তো? 1 এর উপর স্কোয়ার করলে কত আসবে? এখানে 1 ই আসবে, তাই না? তাহলে এটা তো আমাদের করার দরকার নেই, ঠিক আছে? এটা আমাদের করার দরকার নেই।
তো এখানে মোট ইলেকট্রন সংখ্যা বা সর্বোচ্চ ইলেকট্রন কয়টি হবে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে 2 n এর মান হচ্ছে আমাদের 1, এর উপরে হচ্ছে কি স্কয়ার, তাহলে হচ্ছে 2 ইনটু 1 মানে কত 2, তার মানে s অরবিটালের মোট ইলেকট্রন ধরবে কয়টা বলেন তো, দুইটা। তো কে এল শক্তি স্তরের জন্য আমরা জানি n এর মান হলো 2, তো n এর মান যেহেতু 2, তখন আমাদের l এর মান কত হবে বলেন তো, 0 এবং কি 1। তো 0 আর 1 যেহেতু হবে, তাহলে আমরা এখানে বুঝি যে এটা হচ্ছে s অরবিটাল, আর 1 মানে হচ্ছে কত আমাদের p অরবিটাল। তো এখানে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে, 2 ইনটু কি বলেন তো n স্কয়ার, তার মানে হচ্ছে 2 ইনটু n এর মান হচ্ছে আমাদের এখানে কত, n এর মান হচ্ছে এখানে 2, এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 2 ইনটু কত বলেন তো 4, মানে হচ্ছে কত 8টি। তাহলে এখানে আমাদের ইলেকট্রন ধরে 2টি, এখানে আমাদের ধরে কয়টি 8টি। যখন আমাদের কেএল এম শক্তি স্তর, তখন আমরা এন এর মান জানি হচ্ছে 3, ঠিক আছে। এবং এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মোট কতটি করে ইলেকট্রন ধরতেছে। তাহলে এখানে তখন আমাদের এল এর মান কত হবে, 0 1 2 এই পর্যন্তই হবে, কারণ 3 যেহেতু আছে তার সাথে 1 কম হবে এল এর মান, ঠিক আছে। তখন আমাদের মোট কক্ষ হচ্ছে 3টি, একটা এস, একটা পি, আর একটা হচ্ছে কি বলেন তো ডি। এস পি লাস্টেরটা হচ্ছে আমাদের কি ডি। তো এখানে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন বের করার জন্য সূত্র হচ্ছে 2n স্কয়ার, তার দেখেন 2 ইনটু n এর মান হচ্ছে 3 এর উপরে স্কয়ার, তার মানে 2 ইনটু হবে 9, মানে কত 18টি, ঠিক আছে। তাহলে আমরা কয়টা শিখলাম, মোট 18টি ইলেকট্রন ধরবে। তো পরবর্তীতে আপনাকে যে জিনিস নিয়ে চিন্তা করতে হবে সেটা হলো যে এই যে জায়গাগুলো, তাহলে আমরা এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, তাহলে এটা হচ্ছে আমাদের এন এল, মানে এন এর মান, তারপরে আমরা এল এর মান পাইছি, তাহলে এন এল এর মান পাইছি, এখান থেকে আমরা এম এর মানও পাবো। কার মান পাবো বলেন তো, এম এর মান। তখন এম এর মান এখানে কিন্তু 0, এইখানে এল এর মান যেহেতু 0 1, তার মানে আমাদের এম এর মান এখানে কোনটা কোনটা আসবে বলুন তো, আসবে হচ্ছে -1 0, আর কি আসবে +1। আর 0-র জন্য তো এম এর মান কত, 0-র জন্য আমাদের এম এর মান হলো কত 0, মানে এই যে এটার জন্য এটা, আর এটার জন্য হবে এটা। এইখানে একটু টুইস্ট দেখেন, এইখানে আমাদের 0-র জন্য এম এর মান 0, 1 এর জন্য আমাদের এম এর মান কত হবে বলেন তো, -1, 0, +1। আর এই ডি এর জন্য আমাদের কি কি হবে, দেখেন ডি হচ্ছে 2 নম্বরে চলে গেছে, তাহলে তখন আমাদের এম এর মান হবে 0, -1, -2, আর এটা হবে +1, আর লাস্ট কি +2। আপনি এখানে একটা জিনিস কি বুঝতে পারতেছেন, যখন আমাদের যে ছকগুলা বা ঘরগুলা আমাদের ফিল আপ করতে যাবো, তখন আসলে কি ঘটবে দেখেন। এইটার জন্য মোট হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার আমরা বের করতে পারবো। দেখেন এস এর জন্য এল এর মান যখন কত 0, তখন হবে এস অরবিটাল, এবং এস অরবিটালে এম এর মান হচ্ছে কত 0, এবং এইখানে আমাদের ঘর হচ্ছে কয়টা একটা, এবং সেখানে মোট 2টি ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রন দুটির ক্ষেত্রে যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন এটা হবে এরকম। তো এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে +1, এবং আমরা কি জানি স্পিন কোয়ান্টাম নাম্বার -1, তাই না। তো দেখেন যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘোরে তখন এটা, আর যখন আমাদের ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন কোনটা এটা, এবং এখানে মোট ঘরে ইলেকট্রন কয়টা, সর্বোচ্চ 2টি, ঠিক আছে। যখন আমাদের এম শক্তি স্তরের জন্য তখন আমাদের মোট 3টি ঘর হয়, এবং হচ্ছে পি এর জন্য মোট কয় ঘর, 3 ঘর। তো পি অরবিটালে দেখেন 3 ঘর যখন আমরা যদি এটা আচ্ছা একটু মিশাই, তাহলে এই হলো আমাদের 3টা ঘর। এখানে আমাদের কয়টা ঘর বলেন তো, 3টা। তো 3টা ঘরে যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তখন 1টা 2টা, আর লাস্টেরটা হচ্ছে আমাদের কি বলেন তো 3টা। তো এই যে তখন আমাদের এস এর মান হচ্ছে কি প্লাস, যখন আমাদের তার বিপরীত দিকে ঘুরবে তখন কিন্তু এদিক থেকে যেতে থাকবে, ঠিক আছে। তখন আমাদের এস এর মান হবে কি বলেন তো মাইনাস। ওকে, এরপরে যদি আমরা ডি অরবিটালের জন্য যাই, ঠিক আছে, এই যে ডি অরবিটালটার জন্য যাই, তাহলে ডি অরবিটালের জন্য আমরা মানগুলো এম এর কত কত পাইছিলাম সেটা যদি আমি লিখি, পাইছিলাম হচ্ছে আমাদের -2, -1, 0, +1, আর লাস্টটা কি +2। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছিল ডি অরবিটালের জন্য আমাদের ঘর হবে কয়টা বলতো, 5টা। এই যে দেখেন -2 এর জন্য এই ঘরটা, -1 এর জন্য এই ঘরটা, 0 এর জন্য হচ্ছে এই ঘর, +1 এর জন্য এই ঘর, আর এই +2 এর জন্য কোনটা, এটা 1 2 3 4 5টা।
স্পিন কোয়ান্টাম নাম্বারটা পাওয়া খুব সহজ। যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন হচ্ছে আমাদের এইভাবে দিতে হয়, ঠিক আছে? তাহলে হলো 5টা গেল ধরেন। আর যখন আমাদের ক্লকওয়াইজ ঘোরে, তাহলে যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল তখন কি প্লাস হাফ, যখন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল তখন প্লাস হাফ, আর যখন ক্লকওয়াইজ ঘোরে তখন কি মাইনাস হাফ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ক্লকওয়াইজ ঘোরার নমুনা। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাসের যে বা পাউলির বর্জন নীতি ক্ষেত্রে এই ছকটা এভাবে আমাকে করতে হবে, ঠিক আছে? তো এইটাই মূলত হচ্ছে পাউলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি, দুটোই আমি একসাথে দেখানোর চেষ্টা করেছি। তো এর পরবর্তীতে আমি আপনাকে হুন্ডের নীতিটা আর একটু বিশদভাবে ব্যাখ্যা করি। এখানে আমাদের মূলত পাউলির বর্জন নীতিতে কিভাবে কোথায় কয়টি ইলেকট্রন আছে এটা একটা, এবং কোন শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে সেটা বের করার সিস্টেম। হ্যাঁ, তবে কালকে আমি আপনাকে এন স্কোয়ার এবং 2n স্কোয়ারের মধ্যে একটা মানে পার্থক্য দেখানোর চেষ্টা করেছিলাম, বা এখানে একটা ভেজাল আছে সেটা আমি আপনাকে দেখাই দিলাম। হ্যাঁ, আচ্ছা, পরবর্তীতে আপনি দেখেন, পরবর্তীতে আমাদের যেটা হবে সেটা যদি আমি আপনাকে দেখাই, তো একটু নরমালি দেখার চেষ্টা করেন। তো পাউলির বর্জন নীতি শেষ, এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি আসলে কিছুই না, হুন্ডের নীতি তেমন আসলে কিছুই না। তো আমরা এখন শিখবো হচ্ছে হুন্ডের নীতি। তো হুন্ডের নীতি যখন আমরা শিখবো তখন আমরা ধরেন এস অরবিটালে আমাদের মোট দুটি ইলেকট্রন আছে। কয়টি? দুইটি। পি অরবিটালে আমাদের, আচ্ছা আমি একটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই। আমি ধরেন আপনাকে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলাম, এবং ফ্লোরিনের ইলেকট্রনটা আসলে আমি গ্রাউন্ড স্টেটে যদি করি, গ্রাউন্ড স্টেটে করলে হচ্ছে আমাদের 1s2 9টি ইলেকট্রন, 2s2 2p কত বলেন তো 4, 6 4 10, তার মানে এখানে 2p কত 5। বাট এটাকে যদি আমরা এই ফ্লোরিনকে যদি আমরা উত্তেজিত অবস্থায় করি, এক্সাইটেড স্টেটে যদি করি, তখন এর ইলেকট্রন বিন্যাসটা হবে কি বলেন তো 1s2, তারপরে কি হবে নাকি 2s2, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গাতে যখন আমরা আসবো তখন এটা আমাদের কি হবে বলুন তো, এখানে প্রথমত একটা জোড় ইলেকট্রন থাকবে, এবং এবং এখানে আমাদের যে ঘটনা ঘটবে লাস্টে এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আপনাকে এইভাবে জানি, এখানে হবে আমাদের ধরেন 2p2, আর আরো থাকে 3টা। তো এই ঘরটার ক্ষেত্রে এক্সাইটেড স্টেটে যখন আমরা যাব তখন একটা ভ্যারিয়েবল চেঞ্জ এর মতো জায়গা আসবে, এবং এখানে আমাদের মোট ঘর হবে কয়টা পর্যন্ত 3টা পি এর জন্য। এবং প্রথমে দেখেন থাকবে হচ্ছে দুটো, প্রথমে একটা একটা করে আমরা দেবো। প্রথমে কি করবো বলেন তো, একটা একটা করে দেবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য স্পিন নাম্বার। তারপরে ক্লকওয়াইজ ঘোরার জন্য আমরা কি উল্টা পাশ থেকে একটা একটা করে দেবো, তাহলে 2 2 4 5টা হয়েছে। এই জায়গাটা আমাদের এখানে কি আছে ফাঁকা নাকি? তো এক্সাইটেড স্টেটে যখন আমরা নিয়ে যাব তখন আমাদের অবস্থাটা হবে এরকম, যে অর্থাৎ 2px1, এটা হচ্ছে আমাদের কি বলতো 2px, এটা হচ্ছে আমাদের কি 2py, এটা হচ্ছে আমাদের কি বলতো 2pz। তাহলে এখানে px py বা pz এভাবে আমরা চিন্তা করি। তো এই যে জায়গাটা আমরা দেখতেছি এটা হচ্ছে হুন্ডের নীতি। তাহলে হুন্ডের নীতির ক্ষেত্রে যদি আমাদের দেখেন এস এর জন্য, তাহলে আমাদের ভর হবে কয়টা বলেন তো একটা। সেটা আমরা কিভাবে বুঝি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে বুঝি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা কোথা থেকে আসছে? ম্যাগনেটিকটা আসছে সহকারী থেকে। সহকারীটা কোথা থেকে আসতেছে? প্রধান কোয়ান্টাম নাম্বার থেকে আসতেছে। তাহলে আমরা প্রথমত মনে রাখবো প্রধান কোয়ান্টাম নাম্বার এন, সহকারী কোয়ান্টাম নাম্বার হচ্ছে এল, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদের এম, লাস্টে থাকে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। এবং এই জায়গা থেকে আমাদের হুন্ডের নীতির অবতারণা, এবং এখানে ইলেকট্রন গুলো কিভাবে ঘূর্ণনরত অবস্থায় থাকে সেটা স্পিন কোয়ান্টামটাকে কাজে লাগায় হুন্ডের নীতিটা তৈরি হয়েছে, ঠিক আছে? এবং ইলেকট্রন গুলো কোনটা কোন ভাবে যাবে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো হুন্ডের নীতির ক্ষেত্রে আপনি মনে রাখবেন, কিছুই মনে রাখার দরকার নেই তেমন। মনে রাখবেন এস এর জন্য 1 বক্স, এটা হচ্ছে পি এর জন্য 3 বক্স, ডি এর জন্য হচ্ছে আমাদের কয়টা 5টা, ঠিক আছে? কয়টা বলুন তো 5টা। আর এফ এর জন্য আমরা, এটা হচ্ছে আমাদের এস এর জন্য, এটা পি, এটা হলো আমাদের ডি, আর এফ এর জন্য আমরা বক্স জানি হচ্ছে কয়টা 7টা। তাহলে আমাদের এই 7টা বক্স যদি আমরা জানি তাহলে আমাদের কি এফ এর শেষ, ঠিক আছে? তো ব্যাপার হইতেছে এই যে জায়গাটা আমাদের আছে,
এই জায়গাটা আমাদের আসলে ক্লিয়ার ধারণা রাখতে হবে। এস এর জন্য 1 বক্স, পি এর জন্য 3 বক্স এবং ডি এর জন্য কি এটা। এখন এইখানে আমি আপনাকে যদি একটু উল্টা পাশ থেকে পড়ানোর চেষ্টা করি, ধরেন আমাদের এখানে এস এর মান কত, বা এস এর যে জায়গাটা সেইখানে আমরা জানতাম যেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। যদি ধরেন আমি একটা এন ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে 3, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন এর মান 3, তখন আমাদের এল এর মান আমরা কত জানি বলেন? এর সাথে 1 কম, 1 কম মানে হচ্ছে কত? 2, 1 আর হলো কত? 0, ঠিক আছে না? আর এল এর মান যখন এগুলা, তখন এই তিনটার জন্য আমরা তিনটা অরবিটাল পাবো, ঠিক আছে? এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে আমাদের কি অরবিট বা শক্তি স্তর। আর এই যে জায়গা আমরা তিনটা পাবো, একটা হচ্ছে এস, পি, একটা ডি, এই তিনটাকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। এই তিনটাকে আমরা কি বলবো বলতো? অরবিটাল। তাহলে আমরা প্রথমত এখান থেকে পাই হচ্ছে শক্তি স্তরের ধারণা, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে উপশক্তি স্তর। দেখেন এইটার কিন্তু সাবকপি হচ্ছে এটা। এবং এরপরে আমরা যেটা পাবো, এখান থেকে আমরা ম্যাগনেটিক নাম্বার পাবো। দেখেন জিরোর জন্য আমাদের ম্যাগনেটিক নাম্বার 0, বা এল এর মান যখন 0, এল এর মান যখন আমাদের 1, আর এল এর মান যখন আমাদের কত 2, এইখানকার জন্য ম্যাগনেটিক নাম্বার আছে। তিনটার জন্য আমরা তিনটা ম্যাগনেটিক নাম্বার দেবো, ঠিক আছে? তাহলে তখন আমাদের এম এর মান কত? 0। দেখেন 0 প্লাস মাইনাস 0 মানে প্লাস 0 মাইনাস 0 সবই 0, 0 ইজ 0। 0 কখনো ধনাত্মক বা ঋণাত্মক হয় না, কারণ এটা একটা অখণ্ড সংখ্যা, গণিতে পড়ে আসছেন। এখানে এল এর মান যখন আমাদের 1, তাহলে 1 মানে কি বলেন তো? 1 মানে হচ্ছে আমাদের 0 থেকে প্লাস মাইনাস 1, তার মানে দেখেন হবে হচ্ছে -1, তারপর হচ্ছে 0, লাস্ট কি প্লাস 1। তাহলে দেখেন এস এর জন্য 0, এবং এখানে বক্স একটা, আর এখানে বক্স কয়টা বলেন তো? এই হলো 3টা, ঠিক আছে? এটা হলো পি এর জন্য। ডি এর জন্য ক্ষেত্রে দেখেন, ডি এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কত? এটা হচ্ছে 2, 2 মানে হচ্ছে আমাদের কত? 0, এটা হচ্ছে -1, -2, তারপর হচ্ছে +1, লাস্টেরটা কি বলেন তো? +2। তো এই যে জায়গাটা আমরা পাবো, সেটা একটু এইখান থেকে দেখেন 5টা, আর এইখানে হচ্ছে আমাদের যেহেতু 0, তার মানে এখানে আমাদের কয়টা? 2টা। তো এইখান থেকে আমরা স্পিন নাম্বার পাচ্ছি যে এটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তখন আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্লাস আপ। আর এই যে এই ইলেকট্রনটার জন্য আমাদের ক্লকওয়াইজ ঘুরে, তার মানে কি মাইনাস আপ। এটা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে আমাদের এখানে কোয়ান্টাম নাম্বার 4টাই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং কোয়ান্টাম নাম্বারকে ব্যবহার করেই আমাদের গুন্ডের নীতির অবতারণা হয়। তাহলে অরবিট, অরবিটাল, প্রধান কোয়ান্টাম, সহকারী কোয়ান্টাম, ম্যাগনেটিক কোয়ান্টাম, লাস্টে হচ্ছে আমাদের কি স্পিন কোয়ান্টাম। এটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে, না বুঝলে গত দিনের ক্লাসটা দেখে আসেন, আপনার জন্য খুব ইজি হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, পরবর্তীতে আমরা যাই। তো এই হলো হুন্ডের নীতির অবস্থা। তো হুন্ডের নীতিতে এই বক্সগুলো কিভাবে আসছে আপনি আশা করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে সেটা বুঝে গিয়েছেন। হ্যাঁ, এখন আমরা কথা বলবো হচ্ছে আউটবাউ নীতি নিয়ে। তো এই আউটবাউ নীতি থেকে আমাদের বিল্ডিং, মানে আমাদের ইলেকট্রন বিন্যাসের যে জায়গাটা, সেটা আমরা শিখতে পারবো। তো ধরেন আমরা এখন শিখবো হচ্ছে আউটবাউ নীতি। কি নীতি বলেন তো? আউটবাউ না, এটা হচ্ছে আউটবাউ নীতি। এটা কোনো বিজ্ঞানীর নাম নয়, এটা কোনো বিজ্ঞানীর নাম নয়। মনে রাখবেন এই আউটবাউ একটি হচ্ছে জার্মান শব্দ। হাজারিনাক স্যারের বই, এবং প্রত্যেকটা বই খুব স্পষ্ট লেখা আছে। কেউ এসে প্রশ্ন করবেন না যে আউটবাউ কে ছিলেন। আউটবাউ নামে কোনো পৃথিবীতে মানুষই নাই। হ্যাঁ, এটা একটা জার্মান শব্দ। কি শব্দ বলেন তো? জার্মান শব্দ। আচ্ছা, এই জার্মান শব্দ আউটবাউ শব্দের অর্থ হলো বিল্ডিং আপ। কি বললাম বলেন তো? বিল্ডিং আপ, ঠিক আছে? তো এই জার্মান শব্দ আউটবাউ শব্দের অর্থ হচ্ছে আমাদের বিল্ডিং, বিল্ডিং আপ। এই যে বিল্ডিং আপ নীতি আমরা এখন পড়বো, ঠিক আছে? বা এই বিল্ডিং আপ নীতি সম্পর্কে আমরা এখন জানবো। তো এই নীতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকাটা খুবই জরুরি। তো এই বিল্ডিং আপ নীতি যদি আপনি বোঝার চেষ্টা করেন, তাহলে ধরেন আপনাকে আমি একটা বিল্ডিং আঁকায় দেখাই, হ্যাঁ, এবং বিল্ডিংটা একটা উদ্ভট বিল্ডিং। হ্যাঁ, তো এই বিল্ডিং এর প্রথম তলায় আমাদের আছে প্রথম একটা ঘর, দ্বিতীয় তলায় আমাদের রুম আছে কয়টা? 2টা। এগুলো বাংলাদেশে দেখা যাইতে পারে হয়তো ভবিষ্যতে।
তৃতীয় তলায় আমাদের রুম আছে কয়টা বলুন? 3টা। এবং চতুর্থ যে তলাটা আছে সেখানে আমাদের রুম আছে কয়টা? 4টা। এটা একটা বিল্ডিং, ঠিক আছে। তো আমরা বিল্ডিং এ কি করি বলুন তো? এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নিচ থেকে কোন দিকে উঠি, উপরের দিকে উঠি। তো এইখান থেকে আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, বিল্ডিংটা কি স্পষ্ট দেখা যাচ্ছে না? না, বিল্ডিংটা একটু ঠিক করে দিই। কলমগুলোর ডিস্টার্ব আসলে খুব ভয়াবহ। হ্যাঁ, বাংলাদেশে আসলে আসল জিনিস পাওয়া যায় না মনে হয়। এই কলমগুলোর অবস্থাও খুব ভয়ানক রকমের খারাপ। আচ্ছা, এটা একটা বিল্ডিং, ঠিক আছে। আশা করি বিল্ডিংটা এখন চেনা যাচ্ছে। তো এই বিল্ডিং এর আমি দেখেন বলেছি বিল্ডিং এর প্রথম তলায় শুধুমাত্র একটাই কক্ষ আছে, দ্বিতীয় তলায় আমাদের কক্ষ হচ্ছে দুটো, ঠিক আছে। তো এই প্রথম তলার প্রথম কক্ষটাকে আমি 1 নাম্বার কক্ষ বললাম। তো আমরা তো জানি যে বিল্ডিং গুলোর নামকরণ এভাবেই হয়, প্রথম তলা হচ্ছে 101, 201, এভাবে হয় না? তাহলে এখানে হচ্ছে 2, এখানে আমি বসালাম হচ্ছে কত? 2, এখানে আমি বসাইলাম হচ্ছে 3, তৃতীয় তলার যেহেতু তার মানে 3 3, ঠিক আছে। এখন এগুলোর ক্ষেত্রে একটা করে ক্রম নাম্বার দেবো, নাহলে তো সবগুলো একই রকমের রুম হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আমাদের 4, এটাও 4, এটাও 4, এটাও কি বলুন তো? 4। তো এই জায়গা থেকে যদি আপনি ইলেকট্রন বিন্যাস বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা অরবিট গুলো কিন্তু শুরু করি এস থেকে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে এস, আর তো কিছু নাই। আবার এখানে শুরু করবো হচ্ছে এস, তারপর আমরা দিব হচ্ছে কি বলেন তো? পি। তারপর আমাদের এখানে হবে এস, এখানে হবে আমাদের পি, এই জায়গাতে হবে আমাদের ডি। তারপর দেখেন এস, পি, ডি, এগুলো এফ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি? এফ। তো এই বিল্ডিং আপ নীতির ক্ষেত্রে আপনি হয়তো ইলেকট্রন বিন্যাস করলে কিছু ইলেকট্রন আপনি হয়তো করতে পারবেন, কিন্তু সবগুলো এই বিল্ডিং আপ নীতি আপনি করতে পারবেন না। তো এই পরবর্তীতে এগুলো পর্যায়ক্রমে আসছে, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে এই যে ঘর ঘর আকারে করলে অনেক সমস্যা, তারপরে হচ্ছে আপনি যখন এই যে কে এল এম এন আকারে করবেন তখনও সমস্যা, এবং পরবর্তীতে বিল্ডিং আপ নীতির যদি আমরা এই নিয়ম অ্যাপ্লাই করি, তাও দেখবেন যে এক নির্দিষ্ট সময় পর ইলেকট্রন বিন্যাস আর হচ্ছে না। তো এই ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য ইলেকট্রন বিন্যাসের একটা আদি পদ্ধতিকে মডিফাই করে করে একদম নর্মাল একটা পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে না। তখন আমরা একটা তীর চিহ্ন দিয়ে দিই দেখি, ঠিক আছে। তো এই তীর চিহ্ন দিয়ে যে দেখবো সেটা আমরা একটু দেখি। তো এটার ক্ষেত্রে ধরেন আমাকে কিছু মৌল দেওয়া আছে, আমি আপনাকে একটা মৌল লিখি। ধরেন আমি আপনাকে বললাম হচ্ছে সোডিয়াম, আমাদের বিখ্যাত মৌল, 11 নাম্বার। মোট প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা এখানে আছে কয়টি বলেন তো? 11টি। তো এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা ছোটবেলায় যখন এই কে এল এম এন আকারে করতাম, কে এল এম এন, তখন কিন্তু আমরা জানতাম যে কে শক্তি স্তরে সর্বোচ্চ ধরে 2টা, এল শক্তি স্তরে ধরে 8টা, এম শক্তি স্তরে ধরে কয়টা? 18টা, এন শক্তি স্তরে ধরে কয়টা? 32টা। এভাবে আমরা দেখতাম। তো এইভাবে যদি 11টা ইলেকট্রন দেখে তাহলে এখানে ধরবে 2টা, এখানে ধরবে কয়টা? 8টা। তাহলে 2,8 লিখতাম। আমাদের হাতে দেখেন 8 আর 2 10টা হয়েছে, আরো একটা আছে, তাহলে এম শক্তি স্তরে যাইতে কয়টা? একটা। তো সেদিন আর নেই, সেদিন আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, দিন পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে নতুন কিছু পদ্ধতিতে শিখতে হবে। তো তখন আমাকে এটা শুধুমাত্র শক্তি স্তর দিয়েই এভাবে করা সম্ভব। বাট আমরা জানি যে এখানে অনেকগুলো উপশক্তি স্তরও আছে। তো এই উপশক্তি স্তরগুলি হচ্ছে এগুলা। তাহলে এই যে এখানে আমি যেগুলো লিখেছি এগুলো হচ্ছে আমাদের কি বলতো? শক্তি স্তর বা অরবিট। এগুলো হচ্ছে আমাদের এখানে শক্তি স্তর বাংলায়, আর এমনিতে বললে বলবো হচ্ছে অরবিট। এই শক্তি স্তরের কিছু সহকারী আমরা পাইছি, সেগুলোকে আমরা বলবো হচ্ছে উপশক্তি স্তর, এগুলোকে আমরা বলি হচ্ছে অরবিটাল। তো এইখানে দেখেন আমরা একটা জিনিস জানি, কি জানি বলেন তো? যে এস এ সর্বোচ্চ ইলেকট্রন ধরে কয়টি? 2টি। পি তে ইলেকট্রন ধরে সর্বোচ্চ কয়টি? 6টি। ডি তে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 10টি। আর এফ এ সর্বোচ্চ ইলেকট্রন ধরে কয়টি? 14টি। এটা আমাদের জানা। এরপরেও যদি আপনি পাওয়ের বর্জন নীতিকে ভালো করে ফলো করতে চান, সেটা আপনি করে আসতে পারেন, ঠিক আছে। মানে এসে যে 2টি ইলেকট্রন, পি তে 6টি ইলেকট্রন, ডি তে 10টি ইলেকট্রন, এফ এ 14টি ইলেকট্রন, এগুলো আমি হয়তো কতদিন আপনার সাথে আলোচনা করেছিলাম। যদি আপনি না দেখে থাকেন সেই ভিডিওটা, সেটা দেখবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এবং লাইভ ক্লাস করাচ্ছি বলে যে কন্টিনিউয়াস ভিডিও আপনাকে কমপ্লিট করতে হবে এমনটা নয়, আপনাকে এগুলো শিখতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, লাইভ ক্লাসে হয়তো বা আপনি
আমাকে প্রশ্ন করতে পারেন বা আপনি সরাসরি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেকটা ইফেক্টিভ মনে হবে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাস অনেকে অনেক সময় করে না, বা অনেকে আবার রেকর্ডেড ক্লাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকের একটা ব্যক্তিগত অভিরুচি বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে দেখেন আমাদের পরবর্তীতে যেটা হবে, পরবর্তীতে আমরা যেটা করতেই পারি, তো আমরা নেক্সট আর কিছু জিনিস দেখবো এখান থেকে, যাতে করে আমাদের কোনো ক্রমে কোনো সমস্যা না থাকে। দেখেন আমি যদি এসে কেন 2টি ইলেকট্রন থাকে, পিতে কেন 6টি ইলেকট্রন থাকে এবং ডিতে কেন 14টি ইলেকট্রন থাকে, এটা যদি আপনি জানার চেষ্টা করেন, তাহলে আমরা এখানে প্রথমত আপনাকে বলি, এস এর জন্য আমরা কিন্তু প্রথম দিকে পাইতাম যে এল এর মান হতো কত, 0। পি এর জন্য আমরা জানতাম যে এল এর মান হচ্ছে কত বলেন তো, 1। আর ডি এর জন্য আমরা কি পাইতাম, ঠিক আছে, ডি এর জন্য আমরা পাইতাম এল এর মান হচ্ছে কত, 2। আর এফ এর জন্য তাহলে আমরা এল এর মান কত পাবো বলেন তো, এল এর মান আমরা তখন পাবো হচ্ছে 3। তো এই যে কোয়ান্টাম নাম্বারগুলো আমরা পাবো, বা এটা হচ্ছে প্রধানত কোয়ান্টাম নাম্বারের ধারণা থেকে এটার সৃষ্টি। তো সেইখানে যদি আপনি দেখেন যে উপশক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকবে, এই জন্য সূত্র হচ্ছে 2 ইন্টু 2l প্লাস কি 1, তাই না? তাহলে দেখেন এস এ কেন, বা এস এর জন্য যদি বের করেন, এস এর জন্য এল এর মান 0, তাহলে আপনি এটা জানেন, তাহলে 2 ইন্টু 2, এল এর মান হলো 0, প্লাস হইলো আমাদের কত বলেন তো, 1। তাহলে এইখানে আমাদের যেটা আসবে 2, 2 শূন্যকে 0, প্লাস হচ্ছে 1, এবং হচ্ছে কি আসবে 2 ইন্টু হলো আমাদের 1, তারপর আমাদের 2 হচ্ছে কত, 2। তাহলে এটা হচ্ছে এস এর জন্য। যখন এস এর জন্য, তার মানে এল এর মান এখানে কত, 0, তার মানে এস আমাদের মোট ইলেকট্রন ধরে সর্বোচ্চ কয়টি, 2টি, ঠিক আছে। পি এর জন্য যদি যাই, পি এর জন্য আমরা জানি যে এল এর মান হলো কত, 0। সেক্ষেত্রে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি 2 ইন্টু 2l প্লাস হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 2, এল এর মান হচ্ছে আমাদের কত, সরি এটা হচ্ছে এল এর মান 1, এল এর মান 1 প্লাস হচ্ছে 1, তাহলে আমাদের এখানে হবে 2 ইন্টু 2 কে 2 এ রেখে 3, তারপরে 3 দুগুণ হচ্ছে কত, 6। তো এগুলো তো আমরা বের করতে পারবো নাকি, যে কোনটাতে কয়টা ইলেকট্রন আছে, কোনটাতে কয়টা ইলেকট্রন আছে, তো আমরা এটা তো করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। নেক্সট এপিসোড আপনি যেটা দেখবেন, হ্যাঁ, নেক্সটে আপনি একটু ইলেকট্রন বিন্যাসটা করা দেখেন। আমরা নর্মালি ইলেকট্রন বিন্যাস পারি, যদিও ভুলে গেছেই দিছি, এখানে পেঁচানোর কোনো মানেই হয় না। ইলেকট্রন বিন্যাস পারে না এরকম লোকজন নাই, তবু আমি একটা সহজ নিয়ম শেখানোর চেষ্টা করবো। দেখেন আমি আপনাকে এখানে বললাম হচ্ছে 1s, তাহলে এস এ মোট কয়টি ইলেকট্রন ধরবে বলেন তো, 2টি। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে এস এ 2টি, আমি কিন্তু সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করছি। তারপরে দেখেন এটার কাজ শেষ, তখন আমি লিখবো হচ্ছে 2 এস এ আমাদের ইলেকট্রন ধরে 2টা, তাহলে 2টা 2টা 4টা। তারপরে আমাদের আছে 2p, তাহলে 2p তে হচ্ছে আমাদের কয়টা, 6টা। এরপর হচ্ছে আমাদের কত, 3s, ঠিক আছে। তাহলে 3s আমাদের আর থাকবে কয়টা, একটা। এটাই হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এরপরেও যদি কারো ইলেকট্রন বিন্যাসের সমস্যা থাকে, বা আমি যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে ম্যাগনেসিয়ামে আমরা জানি মোট 12টি ইলেকট্রন সংখ্যা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হবে কি বলেন তো, 1s তাহলে 2টা, 2s এ ধরে 2টা, 2p তে ধরে 6টা, তাহলে 10টা হয়ে গেছে। 3s এ আমাদের থাকবে কয়টা, আরো 2টি। এভাবে যদি আমি ক্যালসিয়াম 20 নাম্বার ইলেকট্রনটা দেখাই, কয় নাম্বার বলেন তো, 20 নাম্বার যদি আমি আপনাকে দেখাই, তো 20 নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখাই, তখন কি হবে, তাহলে 20 নাম্বারের ক্ষেত্রে যখন আমরা দেখাবো, তখন হবে আমাদের 1s2, 2s2, 2p হলো 6, 3s আমরা বসাইছি 2, 3p আমরা বসাইলাম হচ্ছে 6। কিন্তু এখানে 3d তে না দিয়ে আমরা এই 4s এ দেব। কেন দেব, কারণ আমরা এই জিনিসটা জানি যে 3d এর চাইতে 4s এর শক্তি কম। আমরা জানি আগে কম শক্তি স্তরের ইলেকট্রন অরবিটাল ফিল আপ করবে, তারপর বেশি শক্তি স্তরের অরবিটালে কি যাবে, ইলেকট্রন যাবে। তখন আমাদের এইখানে এই কারণেই হয় হচ্ছে আমাদের 4s কত বলেন তো, 2। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসের জায়গাটা, সেটা আমরা এভাবে মনে দেবো। অনেক সময় আমাদের এই ইলেকট্রন বিন্যাসের ক্রম করতে অনেক ধরনের ঝামেলায় আমাকে পোহাতে হয়। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমরা কিছু সংখ্যা এবং কিছু জিনিস মনে রাখবো ছন্দ করে, হ্যাঁ, বা এগুলো নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। তখন এই বিল্ডিং আপ নীতিটা আমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ বয়ে আনে নাই, কারণ এটার একটা সমস্যা আছে। হ্যাঁ, এই যে ডি থেকে এস এর দিকে যাইতে হয়।
তখন আর কি সাজায় লিখতে হয়। আচ্ছা, এই শক্তির কম বেশি হওয়ার কারণ কি? ছোট ছোট টপিক নিয়ে ছোট ছোট ভিডিও আপলোড করা হবে ইউটিউবে, হ্যাঁ। আচ্ছা, আমরা এখানে মনে রাখবো ইলেকট্রন বিন্যাসের রুল বা ইলেকট্রন বিন্যাসের নিয়ম। ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো ইলেকট্রন বিন্যাসের নিয়ম যেহেতু আমরা শিখবো, তো সেটা আমরা একটু ভালোভাবে শেখার চেষ্টা করি, হ্যাঁ। তো দেখেন, তো ইলেকট্রন বিন্যাসের নিয়ম শিখতে গেলে আমরা কিছু জিনিস মনে রাখা লাগবে। আপনি এই সংখ্যা মনে রাখবেন হচ্ছে 122, মনে রাখবেন হচ্ছে 334, 345, তারপরে মনে রাখবো হচ্ছে 456। এরপরে আমাদেরকে একটু কষ্ট করে মনে রাখতে হবে 4, 5, 6, 7, মানে 4 থেকে 7, মনে রাখবো হচ্ছে 5, 6, 7, 8। ঠিক আছে, এই সংখ্যাগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যাবে। তাহলে দেখেন এইখানে আমি বসাবো হচ্ছে এসএসপি। দেখেন এস এস পি, এখানে মনে রাখবো হলো এস পি এস। এটা একটু কষ্ট করে প্রথমত মনে রাখবেন। তাহলে আমরা মনে রাখবো যে এসএসপি, আর এখানে আমরা মনে রাখবো হলো কি এসসিএস। এই দুইজনের জন্য আমরা মনে রাখবো হলো ডিপিএস। কি মনে রাখবো বলেন তো? ডিপিএস। তাহলে দেখেন এইখানে হবে আমাদের ডিপিএস, এইখানে আমরা কি বসাবো বলেন তো? ডিপিএস। এবং এইখানে আমরা বসাবো হচ্ছে এফ ডিপিএস। তাহলে এই দুইজনের জন্য বসাবো হচ্ছে এফ ডিপিএস, এইখানে আমরা বসাবো হচ্ছে এফ ডিপিএস। এইটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার ইলেকট্রন বিন্যাসের শক্তির ক্রমটা কমপ্লিট, এবং আপনার ইলেকট্রন বিন্যাস আপনার জীবনে কোনো দিন কোনো সময় আটকাবে না। এখানে আমাদের মোট ইলেকট্রন বিন্যাস হয় 118 পর্যন্ত। এই দুই ঘরের জন্য আপনি 120 পর্যন্ত করতে পারেন। এখন ভবিষ্যতে যদি আরো মূল আবিষ্কার হয় তখন আপনি তাও করতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি মনে রাখবেন হচ্ছে সংখ্যাগুলো এবং এই নিমোনিক্সের এই জায়গাগুলো। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে 122, 334, 345। দেখেন 122, 334 নাকি 345, 456, 4, 5, 6, 7, 5, 6, 7, 8 নাকি 4 থেকে 6 আর 5 থেকে কত, মানে 4 থেকে 7, 5 থেকে 8। এই যে কথাটুকু আপনি যদি মাথায় রাখেন তাহলে আপনার ইলেকট্রন বিন্যাস। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখবেন। তাহলে ইলেকট্রন বিন্যাসের ক্রম যদি আমি এখন লিখি তাহলে আমার আর কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তরের ক্রম, ইলেকট্রন বিন্যাসে উপশক্তি স্তরের ক্রম, উপশক্তি স্তরের ক্রম। তাহলে ইলেকট্রন বিন্যাসে উপশক্তি স্তরের ক্রমে দেখেন এইভাবে আসতে থাকবে, ঠিক আছে না? তো এইভাবে আমাদের কি চলতে থাকবে। তো এটা আপনি সিরিয়াল করে লিখে নেবেন খাতায়, হ্যাঁ। এভাবে যদি আপনি সিরিয়াল করে এটা খাতায় লিখে নেন তাহলেই তো হয়ে গেল। এটা জানার দরকার নাই, এখানে আমি বললাম আচ্ছা দেখ 8s, ওটা বঞ্চিত না করি। ঠিক আছে, তাহলে ক্রমটা হচ্ছে কি হবে? 1s, 2s, 2p, 1s, 1s, তারপর আমরা লিখবো হচ্ছে কি বলতো 2s, 2p, 3s, তারপরে কি বলেন তো 3p। এরপরে হচ্ছে আমাদের হবে হচ্ছে 4s, 3d, তাই না? 4p, লাস্ট হচ্ছে আমাদের 5s, তারপর আমরা লিখবো 4d, 5p, 4d, 5p, 6s। এরপরে আমাদের হবে 4f, 5d, 6p, 5d, 6p, 7s। তারপরে হচ্ছে আমাদের হবে 5f, 6d, 7p, লাস্ট হচ্ছে আমাদের 8s। তো এই যে পর্যন্ত আমি ক্রমটা আপনাকে দেখাইলাম, এই ক্রমটা আপনার পরীক্ষার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, আপনাকে বলে দিতে পারেন যে নিচের কোন উপশক্তি স্তরের
ইলেকট্রনের ক্রমটি ঠিক আছে, তখন দেখবেন যে ভাঙা ভাঙা কিছু অংশ তুলে দিলেই দিতে পারে। এবং কোনটার পর কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে জাস্ট আপনাকে এইটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। জাস্ট একটু যদি কষ্ট করে আপনি মাথায় রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইলেকট্রন বিন্যাস ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আশা করি কোনো ঝামেলা আর কারো হবে না। তো যাক, আমরা যতটুকু শিখাইছি এতটুকু শেখার পর আমি আপনাকে কিছু জিনিস শিখাই। সেটা হচ্ছে এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা শিখলাম বা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি জানলাম, তার মধ্যে আমরা এখন শিখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের অ্যানায়ন এবং ক্যাটায়ন। হ্যাঁ, তো এগুলো তো ইজি জিনিস। আমি আপনাকে বলি যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে আমরা অ্যানায়ন ক্যাটায়ন শিখবো। ইলেকট্রন বিন্যাসের অ্যানায়ন ক্যাটায়ন, ইলেকট্রন বিন্যাসের, আচ্ছা প্রকারভেদের ক্ষেত্রে যদি মনে রাখবে হচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে হবে কেমন, অ্যানায়ন এবং কি ক্যাটায়ন, বাংলায় লিখি। হ্যাঁ, ক্যাটায়ন, ক্যাটায়ন মানে আমরা জানি হচ্ছে কি বলতো প্লাস বা পজিটিভ নাকি, আর অ্যানায়ন যেটা, অ্যানায়ন মানে হলো আমরা জানি হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে না? ধরেন আমার এখানে বলা থাকলো যে ম্যাগনেসিয়াম 2+, অথবা বলা থাকলো সোডিয়াম 2+, তাহলে এরা কি করছে বলতো, এখান থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, এখান থেকে দুটো একটা সরি এখানে শুধু সোডিয়াম প্লাস। তো এই যে ইলেকট্রন বিন্যাসটা যদি আমাকে করতে বলে তখন আমি এক কাজ করবো, আগে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি করে নেব। তাহলে ম্যাগনেসিয়ামের 12টি আছে, আমি আগে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে নেই যদি, তাহলে দেখেন আমাদের হবে কি 1s2 2s2 2p কত 6, 3s কি বলুন তো 2। আমরা সবসময় মাথায় রাখবো যে দান করুক এবং গ্রহণ করুক। যদি দান করে তাহলে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন চলে যাবে, আর যদি গ্রহণ করে তাহলে সর্বশেষ কক্ষপথে এসে ইলেকট্রনটা কি করবে, ঢোকার চেষ্টা করবে। মানে এই বাইরের দরজাটাই মূল দরজা হিসেবে সবসময় কি হবে, পরিলক্ষিত হবে। তাহলে দেখেন এখানে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে আমাদের এটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে Mg2+ এর ইলেকট্রন বিন্যাস। দুটি ইলেকট্রন এখান থেকে দান করছে, তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6। আর কিছু হবে না। সোডিয়ামের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে আগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে নেবেন এবং সর্বশেষ কক্ষপথের একটা ইলেকট্রন বের করে নেবেন। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মনে করেন আমাকে বললো, ধরেন আমার এখানে বললো হচ্ছে ফ্লোরিন মাইনাস, কি বললো বলেন তো, ফ্লোরিন কি মাইনাস। তো এই ফ্লোরিন মাইনাসের ইলেকট্রন বিন্যাস যদি আমি করতে যাই তাহলে দেখেন আমাকে প্রথমত করতে হবে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাসটা করতে হবে, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমাকে সবার আগে করতে হবে। তাহলে 9 নম্বর মৌল হচ্ছে ফ্লোরিন, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি হবে হচ্ছে 1s2 2s2 2p কত 5, তাই না, 5 4 9। এখানে দেখেন একটা ইলেকট্রন এসে প্রবেশ করছে, তাহলে আমাদের এখানে কি হবে, তখন আমাদের হবে 1s2 2s2 2p, তখন হবে 6, মানে 5 ছিল সর্বশেষ কক্ষপথে আরো একটি নতুন যুক্ত হবে। তাহলে এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্যাটায়ন এবং হলো কি অ্যানায়ন। আমাদের লাস্ট টপিকস আমরা এখন কথা বলবো, সেটা হচ্ছে চুম্বকের ধর্ম। তো চুম্বকের ধর্ম সম্পর্কে আমাদের বইগুলোতে অনেক বেশি কিছু বলা নাই। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এই দুটো কথাই গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে ডাবল এবং সিঙ্গেল নিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, তো সিঙ্গেল থাকলে কি হবে এবং ডাবল থাকলে কি হবে, জীবনে সিঙ্গেল থাকা এবং ডাবল থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। চুম্বক ধর্ম, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের কি বলেন তো চুম্বক ধর্ম। আপনার কাছে টপিকসটি নতুনও মনে হতে পারে কিন্তু আছে তো নাকি, চুম্বক ধর্ম। মনে রাখবেন চুম্বকের ধর্ম মোট দুটি, আমরা আপাতত মনে রাখবো কয়টি বলেন তো, দুইটি। একটা হচ্ছে আমাদের প্যারা ম্যাগনেটিক, কি মনে রাখবো, প্যারা চুম্বক। আরেকটা আমরা মাথায় রাখবো হচ্ছে ডায়া চুম্বক বা ডায়াম্যাগনেটিক। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, আরেকটা হচ্ছে আমাদের কি বলতো ডায়াম্যাগনেটিক।
ম্যাগনেটিক। ঠিক আছে, আচ্ছা একটু 1 মিনিটের মতো আমি এটাকে একটু সুস্থ বানাই নিই। সুস্থ বানানোর ওষুধ না দিলে হচ্ছে না, একটু ড্রপ খাওয়াই। হ্যাঁ, কলমের কালি সামান্য শেষ, তো দেখি। আচ্ছা, তাহলে আমাদের একটা প্যারাচুম্বক আর একটা হচ্ছে কি ডায়াচুম্বক। তো আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, আপনি যদি উদাহরণটা ভালো মতো বোঝেন তাহলেই আপনার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো থিওরি বোঝার জন্য উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন, তো আমরা এখন বললাম হচ্ছে যদি আমাদের অযুগ্ম ইলেকট্রন, কি বলেন তো, অযুগ্ম ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর যখন আমাদের যুগ্ম ইলেকট্রন থাকবে তখন তাকে আমরা কি বলবো বলেন তো, ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, এই দুইটা কথা আপনার খুব গুরুত্বপূর্ণ। মানে বিজোড় ইলেকট্রন যদি থাকে, কি বিজোড় ইলেকট্রন হইলে প্যারাম্যাগনেটিক, প্যারা থাকবে সিঙ্গেল বা বিজোড়, একা একা। বিজোড় মানে কি, একা একা। আর যুগ্ম মানে হচ্ছে জোড়া, আর জোড়া থাকলে মনে রাখবেন হচ্ছে কি ডাবল বা ডায়াম্যাগনেটিক। এই জন্য এখানে আমাদের কি প্যারাগন। তো যদি ঘটনা উল্টা, তাহলে এখানে আমরা এভাবে মাথায় রাখবো। তাহলে দেখেন, আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করতে যাই, নাইট্রোজেন হচ্ছে আমাদের 7টি ইলেকট্রন থাকে। তো ইলেকট্রন বিন্যাস করলে হবে 1s2, হবে হচ্ছে কি 2s2, 2p কত বলেন তো 3। তো এইখানে যদি আমি আপনাকে হুন্ডের নীতি অ্যাপ্লাই করি, এটার জন্য হচ্ছে আমাদের এরকম, বাট এই যে ঘরটা দেখতেছেন এখানে মোট 3টি ইলেকট্রন আছে পিতে। তাহলে এইখানে একটা, দুইটা, আর লাস্ট হচ্ছে কয়টা বলেন তো, 3টা। তার মানে এখানে দেখেন আমাদের কত, এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের 0, আর এটা হচ্ছে আমাদের কি +1। অর্থাৎ এটা হচ্ছে আমাদের px, py, আর লাস্টেরটা হচ্ছে আমাদের কি বলেন তো pz। যেহেতু আমাদের অযুগ্ম ইলেকট্রন আছে নাকি, তাহলে এইখানে আমাদের যে চুম্বক ধর্মটা আছে, তো সেই চুম্বক ধর্মটা আসলে কেমন। যদি আমাদের বিজোড় ইলেকট্রন থাকে তখন তাকে আমরা বলবো প্যারা চুম্বক ধর্ম। ঠিক আছে, তাহলে আমাদের একটা চুম্বকের ভ্রামক বের করা, আমরা এখান থেকে শিখবো। কি শিখবো বলেন তো, চুম্বকের ভ্রামক। আমরা একটা চুম্বক ভ্রামক বের করা শিখি। ভ্রামক বের করার জন্য সূত্র হচ্ছে x ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এখন কথা হলো যে এক্স কি জিনিস, এখানে আপনি মনে রাখবেন হচ্ছে বোর ম্যাগনেটিক বা বিএম, এটা হলো একক। তাহলে আমরা এখানে এক্স এর যে মানটা সেটা হচ্ছে আমাদের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। কিসের সংখ্যা, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। তাহলে এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টি, একটি, দুটি, তিনটি আছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে √3, 3 প্লাস কত বলেন তো 2। তাহলে আমাদের হবে রুট কত 3 ইন্টু 5, দ্যাটস মিন কত 15, মানে 3, 3 2 5, 3 5 কত 15। তাহলে এটা আমরা বলবো হচ্ছে বোর ম্যাগনেটন, BOR, বোর ম্যাগনেটিক বা ম্যাগনেটন, এটা মাথায় রাখবো। এটা তাহলে একক হচ্ছে বোর ম্যাগনেটন। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত আমরা বুঝছি। তাহলে আমাদের এই চুম্বক ধর্ম সম্পর্কে আর কোনো সমস্যা নাই, বিশেষ করে প্যারা এবং ডায়া চুম্বক ধর্ম নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকার না। ইলেকট্রনের যখন আমাকে প্যারা চুম্বক এবং ডায়া চুম্বক বের করতে বলবে, আমরা একটা মডেল ইলেকট্রন বিন্যাস করে দেখবো সেটা জোড় আছে না বিজোড় আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের চুম্বক ভ্রামক শেষ, চুম্বকের ধর্ম শেষ। এখান থেকে আমাদের এই পর্যন্তই, আর বেশি কিছু আজকে আমরা না শিখি। যতটুকু শিখাইছি আপনি যদি লাস্ট টপিকসও বোঝেন, একটা অক্ষর যদি বোঝেন, আপনার উপকারে লাগবে। হ্যাঁ, আপনি সবসময় মাথায় রাখবেন রেকর্ডেড ক্লাস আপনি হয়তো মোটিভেশন পান না, আপনি আমার সাথে লাইভ ক্লাসগুলো করেন। আমি আপনার কাছে তো বেশিক্ষণ সময় চাই না, 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টার ক্লাসে আপনি যদি থাকেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। বোর ম্যাগনেটন একটা একক। ঠিক আছে, কেন বোর ম্যাগনেটন, আমরা যখন পুরো চৌম্বক ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আমি তোমাকে বলে দেবো কেন বোর ম্যাগনেটন হয়। তো এই বোর ম্যাগনেটন আপাতত একটা মাথায় রাখো যে এটা একটা একক। হ্যাঁ, যে চুম্বক ভ্রামকের একক হচ্ছে বোর ম্যাগনেটন। কারণ এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ শিখছি, কোয়ান্টাম নাম্বার থেকে শুরু করে যা কিছু, সবই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ধর্ম থেকে আসতেছে। ঠিক আছে, বা বোরের পরমাণু মডেলেই কিন্তু যে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথের ধারণা আমরা পাইছিলাম, ওইখান থেকে আমাদের কোয়ান্টাম নাম্বারের ধারণা পাইছিলাম। তারপর থেকে এগুলো আসতেছে পর্যায়ক্রমে, এই জন্য বোর ম্যাগনেটন। যাক, এই পর্যন্ত থাক, ভালো থাকো, সুস্থ থাকো। যারা ক্লাস করো না
সমস্যা নাই, সময় হলে টের পাবা। তখন হচ্ছে পীরদের কাহিনী শুনতে শুনতে বা পীরের মোটিভেশন শুনতে শুনতে পড়তে ইচ্ছা করবে কিন্তু, হ্যাঁ। তো কোন পীরের কথা শুনবেন আর কোন পীরের কথা শুনবেন না, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো পীর নই। হুম, ঠিক আছে, আল্লাহ হাফিজ।